শাহবাগ আন্দোলনের মাধ্যমে অনেক এদেশের দেশপ্রেমিক নেতাদেরকে সে ফাঁসি দেয়। নরেন্দ্র মোদী এই দেশে আসছে, তাকে পুলিশ প্রশাসন র্যাব তাকে নিরাপত্তা দিচ্ছে, চোখে নিচ দিয়ে দেখার চেষ্টা করছি। তো ওরা চিন্তা করে দর দর জঙ্গি দর জঙ্গি দর তাদের এইসব ন্যারেটিভের কারণে কোথাও কোনো জবের ইয়া থেকে আমি কোনো রেসপন্স পাইনি। আমি অনেক জায়গায় সিভি দিয়েছিলাম। একটি কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ কিভাবে একজন দক্ষ কর্পোরেট পেশাজীবীর জীবনকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তারই এক লোমহর্ষক উপাখ্যান। 2020 সালে মোদি বিরোধী আন্দোলনের সময় গুম ও নির্মম নির্যাতনের শিকার হওয়ার পর সাজানো জঙ্গি নাটকের মিথ্যা সংবাদ প্রচার করে এই ভুক্তভোগী ও তার পরিবারের সামাজিক মর্যাদা ধূলিসাৎ করেছিল প্রথম আলো ও ডেইলি স্টার। ভুক্তভোগী নিজেই তুলেছেন এমন অভিযোগ। 2010-11 সাল থেকে ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচার বিরোধী লেখালেখিতে সক্রিয় ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর খোরশেদুল আনোয়ার চৌধুরীর ছেলে মাসরুর আনোয়ার চৌধুরী। বিডিআর বিদ্রোহ, শাহবাগ কিংবা হেফাজত ট্র্যাজেডি, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তার কলম ছিল আপোষহীন। অ্যাক্টিভিজমের একটা পর্যায়ে প্রথম দিকে স্বাভাবিক এমনি লেখালেখির অভ্যাস থাকলেও পরবর্তীতে যখন হাসিনা রেজিম বিডিআর বিদ্রোহ ঘটায় এবং 57 জন অফিসারকে তারা হত্যা করে, এরপরে যখন শাহবাগ আন্দোলনের মাধ্যমে অনেক এদেশের দেশপ্রেমিক নেতাদেরকে সে ফাঁসি দেয়, এরপরে হেফাজত আন্দোলনে যখন হেফাজত মাসাকার করে, হেফাজতের উপর গণহত্যা চালায়। পেশাগত জীবনে 2019 সালের শেষ ভাগে তিনি যোগ দেন হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের ক্রয় ব্যবস্থাপক হিসেবে। কিন্তু তার এই সাজানো ক্যারিয়ারেই নেমে আসে ফ্যাসিবাদের নির্মম আঘাত। 1 মার্চ 2020 দেশে চলছে মোদি বিরোধী আন্দোলন। সকালে অফিস যাওয়ার পথে গুলশান পুলিশ প্লাজা ও হাতিরঝিল ব্রিজের সামনে রিকশা থেকে নামিয়ে সাদা পোশাকে 7-8 জন ব্যক্তি তাকে তুলে নেয় মাইক্রোবাসে। ফেসবুক প্রোফাইল দেখিয়ে হ্যান্ডকাফ পরিয়ে চোখ বেঁধে ফেলা হয় এই লেখককে। একটা পোস্টের স্ট্যাটাসকে কেন্দ্র করে যে স্ট্যাটাসটা লিখেছিলাম এরকম যে মুসলিমদের উপর গণহত্যাকারী, নরেন্দ্র মোদী এই দেশে আসছে, তাকে পুলিশ প্রশাসন র্যাব তাকে নিরাপত্তা দিচ্ছে, এটা এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না, আমরা এটা মনে রাখবো। তো তার একদিন পরে আসলে আমি গুম হয়ে যাই। তো আমি আমার গুম হওয়ার জায়গাটা ছিল হচ্ছে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে হাতিরঝিলের যে তখন বললো যে গাড়িতে না উঠলে শুট করবো এখন। তো তারা আমাকে গাড়িতে উঠায়। তো গাড়িতে উঠাতে নিয়ে এখানে আমাকে চোখ পিছনে বসিয়ে চোখ বন্ধ করে ফেলে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। এরপর শুরু হয় অমানসিক নির্যাতন। চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয় টয়লেট সেলে। বেল্ট দিয়ে পুলিশতুল মারতে থাকে। তো আসলে চোখ বাঁধা থেকে মারতেছে তখন তো জানি না। সেখানে বেঁচে থাকতে হয়েছে টয়লেট সেলের কলের পানি খেয়ে। পরদিন সকালে 300 ফিট এলাকায় নিয়ে যাওয়ার নাটক করে পরে র্যাবের টিএফআই সেলে চালানো হয় অকথ্য নির্যাতন। চোখ খোলার পর আমি বুঝতে পারলাম যে কালো পর্দা দিয়ে একটা রুম। আমার চোখটা খুললো, চোখটা খুলে তারা আমাকে এক প্লেট ভাত এনে দিল, দুপুরের টাইম নেই। আমি তাও যথারীতি খেতে পারলাম না, আমি বমি করে দিলাম। তখন আর তারা আমাকে লাঠি দিয়ে দিয়ে বললো যে এটা খেতেই হবে। টর্চার সেলে 7 থেকে 10 দিন চোখ বাঁধা অবস্থায় রাখার পর তিনি দেখতে পান সেখানে 1 থেকে 3 বছর পর্যন্ত গুম থাকা আরো বহু হতভাগ্য বন্দী রয়েছেন নারায়ণগঞ্জের র্যাব 11 এর গোপন সেলে। ওটা র্যাব 11, নারায়ণগঞ্জের র্যাব 11 সেল। তো ওইখানে আনার পরে ওইখানে 1-2 দিন রাখার পরে ওইখান থেকে আবার বের করা হয়। তো আমাদেরকে বের করা তখন চোখ খোলা অবস্থায় আমি দেখি কি আমার পান্ডাদেরকে আমি দেখি, আমার যাদের নাম নিয়েছিল আমার সাথে আড্ডা দিত তাদেরও 2 জন, একজন হচ্ছে ফরহাদ আর যে রিবাত, ওরাও প্রকৌশলী, আমি প্রকৌশলী। তো আমাদেরকে দেখতে গেছে আমরা 3 জন সহ আরেকজন ছিল হুজুর, একদম মাদ্রাসার হুজুর, মাদ্রাসা স্টুডেন্ট। তো তাকে আমাদের আরো অনেক আগে এনে গুম করা হয়েছিল। তো তাকে সহ আমাকে দেখে যে অনেক মিডিয়ার সামনে আমাদেরকে দাঁড় করালো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পুরনো 2 বন্ধু ও এক মাদ্রাসার ছাত্রকে একসঙ্গে এনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কাল্পনিক নাশকতা পরিকল্পনার মামলা সাজিয়ে শুরু হয় নাটকের অধ্যায় মিডিয়া ট্রায়াল। চোখ বন্ধ করে আমাদেরকে ওই নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নিয়ে যাওয়া হয়। আমরা গাড়িতে ছিলাম, তো ওরা গাড়িতে আমরা থাকা অবস্থায় হঠাৎ করে চিৎকার করে উঠলো। আমি চোখের নিচ দিয়ে দেখার চেষ্টা করছি, তো ওরা চিৎকার করে দর দর জঙ্গি দর জঙ্গি দর। তো এরকম আমাদের মতো 3 জন শার্ট প্যান্ট পরা ছেলে আর একদম পাঞ্জাবি পরা ছেলেকে গাড়িতে উঠালো। তো মিডিয়া গুলো দেখলাম
হাসতেছে ওরা, মানে উল্লাস করতেছে, এই তোমরা হাঁটো, এই ইয়া করো, সামনে হাঁটো, পিছনে হাঁটো। আমরা বারবার একটু বলা যে আমরা মনে হচ্ছিল সাংবাদিকরা হয়তো আমাদের একটু কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেন করলে আমরা আনসার দিব না, তারা দেখি হাসাহাসি করতেছে, তাচ্ছিল্য করতেছে। অভিযোগ অনুযায়ী এই সাজানো নাটকের প্রধান অনুঢক হয়ে ওঠে প্রথম আলো ও ডেইলি স্টার। র্যাবের দেওয়া তথ্য যাচাই না করেই দ্য ডেইলি স্টার শিরোনাম করে নারায়ণগঞ্জে 4 জেএমবি সদস্য আটক এবং প্রথম আলো শিরোনাম দেয় 3 প্রকৌশলী সহ জেএমবির 4 সদস্য গ্রেপ্তার। এভাবেই প্রকাশ করা হয় উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ। তিনি অভিযোগ করেন, গুম থাকা অবস্থায় প্রথম আলো ও ডেইলি স্টারে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাপা হয় মিথ্যা সংবাদ, যা তার পরিবারের সামাজিক মর্যাদাকে চিরতরে ধূলিসাৎ করে দেয়। প্রথম আলো ডেইলি স্টারের নিউজ দেখে আমার পরিবার সবচেয়ে বেশি তারা ট্রমাটাইজ হয়ে যায়। গুম এবং প্রথম আলো ও ডেইলি স্টারের মিথ্যা সংবাদের এই বিরূপ প্রভাব সরাসরি পড়ে তার কর্মজীবনে। চরম হতাশায় নিমজ্জিত হন বলে আক্ষেপ করেন এই ভুক্তভোগী। জেএমবি সদস্য, জঙ্গি সদস্য গ্রেফতার, এইভাবে করে তারা চিন্তাই করে নাই যে এটার ইফেক্ট কি হতে পারে। আজও পর্যন্ত এটার যে ইফেক্ট, এটা আমাদের উপর আছে। কারণ আমি বের হয়ে আমার লাইফে আমার মাল্টিন্যাশনাল ক্যারিয়ার দিয়ে শুরু, আমার ক্যারিয়ার খুব তাড়াতাড়ি আমি পিকে উঠেছিলাম। আজও পর্যন্ত আমি এইসব মামলার কারণে, এইসব ইয়ার কারণে, তাদের এইসব ন্যারেটিভের কারণে কোথাও কোনো জবের ইয়া থেকে আমি কোনো রেসপন্স পাইনি। আমি অনেক জায়গায় সিভি দিয়েছিলাম। বিষয়টিকে মিথ্যা ও ফরমায়েশি সাংবাদিকতা উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেছেন মাসরুর আনোয়ার চৌধুরী। সম্প্রতি আলোচনায় আসে পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা ও অন্তরাল রহস্য জেনে ফেলায় কাল হয়েছিল সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলামের। অভিযোগ রয়েছে, সেই সত্য ধামাচাপা দিতেই 2016 সালে রূপনগরে জঙ্গি নাটক সাজিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে বিগত আওয়ামী লীগ সরকার। জানা যায়, সে সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পালিত ও দিল্লি থেকে পরিচালিত প্রথম আলো ও ডেইলি স্টার সহ একাধিক গণমাধ্যম পুলিশের দেয়া স্ক্রিপ্ট বিন্দুমাত্র যাচাই করেনি। একতরফা মিডিয়া ট্রায়ালে একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার গায়ে সেঁটে দেওয়া হয়েছিল উগ্রবাদের তকমা। অভিযোগ রয়েছে, এভাবেই হাসিনা সরকারের একের পর এক গুম, খুন, হত্যা ও জঙ্গি নাটকের বৈধতা দিত প্রথম আলো ও ডেইলি স্টার। স্বৈরাচারের দোসর হয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নির্দোষ মানুষকে জঙ্গি বানানোর এই কারিগরদের বিচার কবে হবে, সেই প্রশ্নই এখন পুরো জাতির। বাংলা এডিশন, চট্টগ্রাম।